নমস্কার। রাজনীতির অ ক খ চ্যানেলে আজকে প্রথম অনুষ্ঠান। আমি রতন চক্রবর্তী এই অনুষ্ঠান পরিচালনা করছি। যারা রাজনীতিতে আসেন তাদের বিভিন্ন প্রশ্ন থাকে, তা আজকে আমি রাজনীতির সেই বিভিন্ন ছোট ছোট প্রশ্ন নিয়ে, যা প্রত্যেক রাজনীতি যারা করতে চায় প্রত্যেক ছেলেমেয়ের জানা উচিত, সেই প্রশ্নগুলো জবাব দেওয়ার চেষ্টা করি। এবং এইগুলো যদি যে কোনো রাজনীতি করা ছেলেমেয়েরা যদি এগুলো জানে, তাহলে তাদের আগামী দিনে রাজনীতি করতে সুবিধা হবে। হ্যাঁ, বলো প্রথম প্রশ্ন। হ্যাঁ দাদা, আমি আপনাকে প্রথম প্রশ্নটি করছি, সেটা হচ্ছে রাজনীতি কাকে বলে? হ্যাঁ, রাজনীতি কাকে বলে, এই প্রশ্নের উত্তর একটাই, রাজনীতি হচ্ছে সমাজনীতি আর কূটনীতির সমাহার। সমাজনীতি মানে কি? সমাজনীতি মানে রাজনীতি আমাদের দেশের পরিপ্রেক্ষিতে রাজনীতি বিভিন্ন বহুদলীয় গণতন্ত্রে যে কোনো দল, রাজনীতি যখন যে কোনো দলের কোনো কর্মী করে বা এক দল লোক করে গ্রুপ ওয়াইজ, কারণ একটা দল তো একজনে হয় না, অনেক মানুষের সমাহার হচ্ছে একটা দল, তখন জানতে হয় যে রাজনীতির মূল অর্থ কী। অর্থ হচ্ছে আমি রাজনীতি করছি। রাজনীতি মানে সমাজনীতি। সমাজনীতি মানে কি? দরিদ্র মানুষ, গরিব মানুষ, মানুষের অভাব অভিযোগ, তার সাথে সহযোগিতা করা, তাকে যতটা পারো সাহায্য করা, শিক্ষা, সংস্কৃতি, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই সম্বলিত যত প্রশ্ন আছে মানুষের, সেই প্রশ্নের সাথে নিজেকে সম্পৃক্ত করা একদিকে এটা। আর রাজনীতি কখনো কূটনীতি ছাড়া হয় না। কূটনীতির সাথে রাজনীতি মিশলে, কূটনীতির সাথে সমাজনীতি মিশলে তবেই রাজনীতি করা যায়। অর্থাৎ রাজনীতিকে এক কথায় বলা হয় সমাজনীতি এবং কূটনীতির সমান, এইটুক পথ। দাদা খুব সুন্দর বললেন, বুঝিয়ে দিলেন আমাদের। এরপরে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে কত রকম সিস্টেমে আমাদের এই রাষ্ট্রটা চলে? হ্যাঁ, আসলে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সিস্টেম আছে। তার মধ্যে তিনটে সিস্টেম হচ্ছে বেশি প্রচলিত। সেই তিনটে সিস্টেমে একটা হচ্ছে একনায়কতন্ত্র, অটোক্রেসি, অর্থাৎ একজন তিনি রাজা হন বা তিনি হেড হন, তিনি যা বলবেন, রাজা যা বলবে সেইভাবেই চলবে, একজনের কথায় রাষ্ট্র চলবে। এটা হচ্ছে অটোক্রেটিক সিস্টেম। এই সিস্টেম আছে পৃথিবীর, ধরো ইরান, উত্তর কোরিয়া, তারপরে তুর্কমেনিস্তান, এইসব জায়গায় কিন্তু এই সিস্টেম আছে। আর একটা সিস্টেম চলে, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থা। এটা মূলত কমিউনিস্টের নেতৃত্বে এই রাষ্ট্রগুলো চলে, যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে, যারা ডিক্টেটরশিপ অব দি প্রলিটারিয়েট, অর্থাৎ সর্বহারার একনায়কতন্ত্রে বিশ্বাস করে। কতটা সেটা ফলপ্রসূ হবে কি হবে না, হয়েছে কি হয়নি, এটা খুব বিতর্কিত, ইটস এ ডিবেটেবল ইস্যু। স্টিল এখনও চীন, ভিয়েতনাম এবং অন্যান্য অনেক রাষ্ট্রে এই সমাজতান্ত্রিক সিস্টেমটা আছে। আর একটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থা মানে এখানে বহুদলীয় গণতন্ত্র থাকে, অর্থাৎ অনেকগুলো দল, তার মধ্যে যে দল মেজরিটি পায়, সারা ধরো দেশ জুড়ে 600 আসন, এর মধ্যে যে 301টা আসন পাবে, যে দল বা যে জোট, তারা শাসন করবে। প্রত্যেকটা রাজনৈতিক দলই বহুদলীয় গণতন্ত্রে তাদের নীতি, আদর্শ, কর্মসূচি থাকে এবং সেই নীতি, আদর্শ, কর্মসূচি নিয়ে তারা এগিয়ে যায়। আর রাজনীতির মূল কথা, আমি একটা কথা বলিনি এর আগে, সেটা হচ্ছে দেখবে একজন সোশ্যাল ওয়ার্কার আর একজন রাজনীতিবিদের মধ্যে একটা পার্থক্য আছে। যারা রাজনীতি করে তার মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখল। সোশ্যাল ওয়ার্কার, যারা সমাজকর্মী, তারা সমাজের মানুষের, তারাও ভালো করে, কিন্তু তাদের লক্ষ্য কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল থাকে। এটা হচ্ছে একেবারে বেসিক জিনিস।
এখন এই গণতান্ত্রিক ব্যবস্থা, এই যে বহুদলীয় গণতন্ত্র, এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আবার অনেক রকম সিস্টেম আছে। একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, যেখানে প্রেসিডেন্ট হচ্ছে মূল কর্তা, যেমন আমেরিকা। ঠিক তেমনি ভারতবর্ষে আবার প্রধানমন্ত্রী ভিত্তিক গণতন্ত্র, অর্থাৎ যেখানে প্রধানমন্ত্রী হচ্ছেন রাষ্ট্রের মূল কর্তা। সুতরাং গণতান্ত্রিক ব্যবস্থাও অনেক রকম প্রকরণ আছে। এগুলো সবই পলিটিক্যাল সায়েন্সের ব্যাপার। পলিটিক্যাল সায়েন্স যারা পড়বে তারা আরও ভালো জানবে। ফলে আমার উত্তর এটাই যে মোটামুটি 3টে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে ভারতবর্ষে চলছে বহুদলীয় গণতন্ত্র। এই গণতন্ত্রের সমাজতান্ত্রিক সিস্টেম এবং এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। একটা বেসিক পার্থক্য বুঝতে হবে যে সমাজতান্ত্রিক সিস্টেমে, সমাজতান্ত্রিক ব্যবস্থায় যখন রাষ্ট্র দখল করলো কমিউনিস্টরা, তখন সেখানে সিঙ্গেল পার্টি ডিক্টেটরশিপ চলে। অর্থাৎ ওই কমিউনিস্ট পার্টি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব থাকবে না। তাদের পত্রপত্রিকা ছাড়া অন্য কোনো পত্রপত্রিকা তুমি পড়তে পারবে না। তাদের মতবাদ ছাড়া অন্য কোনো মতবাদের জায়গা তোমার নেই। এইটা কিন্তু এই কমিউনিস্ট সিস্টেমের একটা ত্রুটি। আর বহুদলীয় গণতন্ত্রে সবচেয়ে যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে, আজকে আমি যাকে মনে করলাম 5 বছরের জন্য একজনকে নির্বাচিত করলাম, একটা দল বা একটা জোটকে। 5 বছর বাদে আমার যদি মনে হয় এ আমার স্বার্থে কাজ করছে না, তখন আমি কিন্তু ভোটের মাধ্যমে তাকে পাল্টে দিতে পারি। দিস ইজ দ্য ইউনিক সিস্টেম। আমি ব্যক্তিগতভাবেও সেটা মনে করি যে এই ইউনিক সিস্টেম থাকা উচিত। আচ্ছা দাদা, আপনি তো অনেক দিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন রাজনীতিজ্ঞ। আচ্ছা, এই যে নেতারা, এই নেতাদের কেমন হওয়া উচিত? আসলে নেতাদের কেমন হওয়া উচিত এটা না এক কথায় বলা যাবে না। একজন নেতা মানে হচ্ছে যিনি নেতৃত্ব দেবেন, একটা রাজনৈতিক দলের যিনি নেতৃত্ব দেবেন তিনি নেতা। তাহলে নেতা যখন হবেন তখন তার কিছু কিছু গুণ থাকা উচিত। দেখবে যিনি নেতৃত্ব দেন সে ছোট এলাকায় দিক আর বড়ভাবেই দিক, নেতৃত্ব যিনি দেন প্রথম তাকে বুদ্ধিমান হতে হবে, যেটা আমার মনে হয় এই গুণগুলো থাকা উচিত। 2, তিনি যে রাজনৈতিক দলটি করছেন সেই রাজনৈতিক দলের নীতি, আদর্শ, কর্মসূচি সম্পর্কে তিনি সম্যক অবহিত থাকবেন এবং তিনি যে প্রতিপক্ষের রাজনৈতিক দলগুলোর সাথে লড়াই করছেন গণতান্ত্রিকভাবে, সেই রাজনৈতিক দল অর্থাৎ আমার বিরোধী রাজনৈতিক দলেরও তাদের বক্তব্য, তাদের পত্রপত্রিকা তিনি পড়বেন, না হলে তিনি কাউন্টার করবেন কি করে অন্য রাজনৈতিক দলকে। তাকে আমি প্রথমেই বলবো তা কিন্তু সৎ হতে হবে, সকলকে নিয়ে চলার মতো একটা ক্যাপাবিলিটি তার থাকতে হবে। আর নেতৃত্ব দিতে গেলে তাকে ভালো সংগঠক ছাড়া তিনি কিন্তু নেতৃত্ব দিতে পারবেন। একটা রাজনৈতিক দল মানে কি, নেতা দিয়েই শুধু তো রাজনৈতিক দল হয় না। একটা রাজনৈতিক দল মানে হচ্ছে, দেখবে রাজনৈতিক দলে একজন নেতৃত্ব দেয়, একজন ভালো সংগঠক, একজন ভালো দেওয়াল লেখেন, একজন ভালো বক্তৃতা করেন, একজন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ রক্ষা করেন, একজন ভালো পেপার ওয়ার্ক করেন। এই সবগুলোকে জুড়লে পরে একটা কমপ্লিট রাজনৈতিক দল। এখন অনেক সময় অনেক নেতার মধ্যে দেখবেন তিনি খুব ভালো সংগঠক, তিনি খুব ভালো বক্তা, তিনি খুব ভালো গুছিয়ে লিখতে পারেন, তিনি মানুষের সাথেও মিশতে পারেন। এমন যদি হয়, তিনি সকলকে নিয়ে চলতে পারেন, এমন যদি হয়, তাহলে তিনি হচ্ছেন একজন আদর্শ আইডিয়াল লিডার। তবে একসাথে সব গুণ বেশিরভাগ ক্ষেত্রেই থাকে, এটা মনে রাখতে হবে। সুন্দর করে আপনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। আচ্ছা, যারা কর্মী বা ক্যাডার হবে তাদের কি কাজ? কর্মীর ক্ষেত্রেও একটা জিনিস কমন, তিনি যে রাজনৈতিক দলের কর্মী হবেন প্রথমত সেই রাজনৈতিক দলের বেসিক কিছু জিনিস তাকে জানতে হবে, যে সেই রাজনৈতিক দলটা কি চায়।
আমার লক্ষ্য কি, আমার কর্তব্য, এই ব্যাপারটা থেকে বুঝতে হবে। তিনি যে রাজনৈতিক দলের সদস্য, প্রথমত সেই রাজনৈতিক দলের জন্য তাকে সময় দিতে হবে, তাকে দলের কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে, করা উচিত। আর দলের যদি দলীয় কার্যালয় থাকে, সেই দলীয় কার্যালয়ে প্রতিদিন একটা সময়, যত বেশি দিন সম্ভব সপ্তাহে, রোজ তো সবাই পারে না, তাকে সেই কার্যালয়ে আসতে হবে। নেতাদের সাথে প্রতিদিনের যে রাজনৈতিক ডেভেলপমেন্ট তা নিয়ে আলোচনা করতে হবে। অর্থাৎ প্রতিদিনের রাজনৈতিক ডেভেলপমেন্টের সাথে কর্মী কিন্তু পরিচিত থাকে। কর্মী যে বুথের হবে, সেই বুথের বেশিরভাগ মানুষের সাথে সেই কর্মী একটা সুন্দর সম্পর্ক স্থাপন করে করতে হবে। সম্পর্ক স্থাপন করতে হবে এই কারণে, কারণ মনে রাখতে হবে রাজনৈতিক দল তো আলটিমেটলি পাওয়ারে যেতে চায়। প্রত্যেক রাজনৈতিক দল সেই কর্মীদের মাধ্যমে তারা মানুষের সাথে যোগাযোগটা বেশি করে। তাহলে কর্মী যত মানুষের কাছে যাবে, যত মানুষকে সে আপন করতে পারবে, যত মানুষের বিপদে সে পাশে দাঁড়াতে পারবে, তত সে যে রাজনৈতিক দলটা করে সেই রাজনৈতিক দলের প্রভাব কিন্তু বাড়বে। আলটিমেটলি এটা ভোটের বাক্সে সেই দলের পক্ষে একটা প্রতিফলন হবে। আচ্ছা, আরেকটা এই বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে আমি একটা প্রশ্ন আপনাকে আরেকটা করতে চাই। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং বিজেপি, এই তিনটে দলের মধ্যে পার্থক্য কি আপনি বলে দিন। আসলে তৃণমূল কংগ্রেস একটা সম্পূর্ণ গণতান্ত্রিক দল। তৃণমূল কংগ্রেসের লক্ষ্য কি? তৃণমূল কংগ্রেস আজকে পশ্চিমবাংলার ক্ষমতায় আছে ব্যাপকভাবে। গত 5 বছর আগেও ক্ষমতায় ছিল, বেশি মেজরিটি নিয়ে দ্বিতীয়বারে। প্রত্যেক রাজনৈতিক দলেরই লক্ষ্য থাকে। তৃণমূল কংগ্রেসের লক্ষ্য হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ দখল করেছি, কালকে বিহার করব, তারপর উত্তরপ্রদেশে ঢুকবো, দিল্লিতে ঢুকবো। এটা কিন্তু অবজেক্ট। কে কতটা পারবে কি পারবে না, দ্যাটস এ ডিবেটেবল ইস্যু, সেটা বিতর্কিত বিষয়। তাহলে আমি যদি আমার দলের প্রভাব বিভিন্ন রাজ্যে বিস্তার করতে পারি, তাহলে একদিন আমি ভারতবর্ষের ক্ষমতা দখল করব। এবং ক্ষমতা দখল করতে পারলে আমি ভারতবর্ষের মানুষের অভাব, অভিযোগ, দুঃখ, দুর্দশা এগুলো মোচন করার জন্য একটা সঠিক কর্মসূচি নেব। সেই কর্মসূচির ভিত্তিতে আমি ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাব। এটাই তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য। এবং তৃণমূল কংগ্রেসের আলটিমেট লক্ষ্য কিন্তু গণতান্ত্রিক সমাজবাদ, অর্থাৎ গণতন্ত্রের মাধ্যমে সমাজবাদে পৌঁছানো। যেমন কমিউনিস্টদের সাথে একটা পার্থক্য আছে, যেমন ধরো মার্ক্সবাদী কমিউনিস্ট, তারা বিশ্বাস করে যে জনগণতান্ত্রিক, এই যে তারা যে নির্বাচনে অংশগ্রহণ করছে, আমার বিটি রণদেবের একটা কথা মনে পড়ছে, সিপিএম নেতা, তিনি বলতেন, অনেকেই বলে যে সিপিএম তো বিপ্লব চায়। বিপ্লব মানে সংগ্রামের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল। তাহলে সিপিএম তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তার সাথে তৃণমূল কংগ্রেসের পার্থক্য কোথায়, বা কংগ্রেসের পার্থক্য কোথায়? এই প্রশ্নটা বুঝতে হবে যে কমিউনিস্টরা সবসময় রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। তাই সিপিএম দেখবে আজকে আর দেওয়ালে লেখে না, কারণ ওই দলটা এখন আদর্শচ্যুত হয়েছে কিনা তারাই বলতে পারবে, আমি বলতে পারছি। আমরা ছোটবেলায় আমি যখন কলেজে পড়তাম, তখন আমি জানতাম জনগণতান্ত্রিক বিপ্লব সফল হোক, অর্থাৎ ওরা এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থেকেই, ওই যে রণদীপের কথা বলছিলাম, রণদীপ সাহেব বলেছিলেন, উই আর পার্টিসিপেটিং ইন দিস ফর্ম অফ ডেমোক্রেসি অনলি টু রেক দিস ডেমোক্রেসি। আমরা এই গণতান্ত্রিক ব্যবস্থায় আছি ঠিক, কিন্তু একটা সময় আমরা এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ভাঙার জন্য এই গণতান্ত্রিক ব্যবস্থায় আছি। তার মানে একটা সময় ওরা রাষ্ট্র ক্ষমতা দখল করবে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। এসব কাগজে কলমের কথা, এগুলো কিন্তু সবই থিওরিটিক্যাল কথা। প্র্যাকটিক্যালি আজকে কমিউনিস্ট পার্টি অনেক, সিপিএম কমিউনিস্ট পার্টি কিনা সে নিয়ে বিতর্ক আছে। সিপিআই বলে সিপিএম সঠিক কমিউনিস্ট না, সিপিএম বলে সিপিআই সঠিক না, আবার আমাদের এসইউসি বলে দুটোর একটাও না। সো নাম্বার অফ কমিউনিস্ট পার্টিজ আর হিয়ার। আমাদের এখানে অনেক কমিউনিস্ট পার্টি আছে। সিপিআইএম এর লিবারেশন আছে, তারা মনে করে দুটোই আদর্শচ্যুত। আবার আর এক দল আছে নকশাল,
যারা নির্বাচনে বিশ্বাস করে না, সরাসরি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, তারা বলে এই সবকটা গণতান্ত্রিক নির্বাচনে যারা অংশগ্রহণ করে যেসব কমিউনিস্ট পার্টি, তারা কোনো কমিউনিস্ট পার্টি। ফলে সিপিএমের বা সিপিআইয়ের বা কমিউনিস্ট পার্টির এই বহুদলীয় গণতন্ত্রে পার্টিসিপেট করা, ওদের লক্ষ্য কিন্তু একটাই, আমরা এই গণতন্ত্রে অংশগ্রহণ করছি, এই গণতন্ত্রকে ধ্বংস করা। এইটা হচ্ছে। আর সিপিএম বা কমিউনিস্ট পার্টির লক্ষ্য সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা বিপ্লবের মাধ্যমে, মেবি জনগণতান্ত্রিক বিপ্লব অথবা সমাজতান্ত্রিক বিপ্লব, এটা অনেক বিরাট বিরাট আলোচনার বিষয়। কারণ কী ধরনের বিপ্লব হবে তা নির্ভর করবে সেই দেশের ক্লাস ক্যারেক্টারের ওপর। একদিন অন্য আলোচনা আমি সেদিন করব, যেদিন আলোচনা করব সেদিন এটাও একটা বড় সাবজেক্ট, যে একটা দেশে কী বিপ্লব হবে। চীনে যে বিপ্লব হয়েছে, রাশিয়ায় সেই বিপ্লব হয়। একটা জায়গায় সমাজতান্ত্রিক বিপ্লব হলো, একটা জায়গায় জনগণতান্ত্রিক বিপ্লব হলো। এর অনেক ক্লাসিফিকেশান আছে। আর তৃণমূল কংগ্রেস হচ্ছে কমপ্লিটলি একেবারে গণতান্ত্রিক সমাজবাদ, অর্থাৎ গণতন্ত্রের মাধ্যমে আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। ভারতের জাতীয় কংগ্রেসেরও কিন্তু লক্ষ্য এক। আর ভারতীয় জনতা পার্টি এর সাথে, ভারতীয় জনতা পার্টির শেষ লক্ষ্য, ওরা কি সমাজবাদ চায় কি চায় না, এই ব্যাপারটা কিন্তু ওরা এখনো ওদের পার্টির দলিলে বা পার্টির লেখায় পরিষ্কার করে কিছু বলে। ওরা যেটা চায়, ওরা চায় হিন্দু রাষ্ট্রের প্রতিষ্ঠা। ওদের লক্ষ্য হচ্ছে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা। একটা জিনিস জানতে হবে যে ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছে, ভারতীয় জনতা পার্টিটা তৈরি হয়েছে এক সময় বিজেপি 50-এর দশকে ভারতীয় জনসংঘ ছিল, যার ওয়ান অফ দি ফাউন্ডার মেম্বার ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই দলটা মিশে গেল 77-এ জনতা দলের সাথে। পরে জনতা দল যখন ক্ষমতাচ্যুত হলো, দল ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আর এই জনসংঘীরা এবং অন্য বেশ কিছু রামমোহন লোহিয়ার যারা শিষ্য, এরা সবাই মিলে একটা নতুন দল করলেন 80-র দশকে। সেই দলটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তখন ওদের লোকসভায় আসন ছিল 2টো। তারপরে এলকে আদবানি এবং অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে সেই বাবরি মসজিদ ভাঙা, সেই রথযাত্রা, বাবরি মসজিদ ভাঙার মাধ্যমে ওদের আসন 92 হলো। তারপর ওরা এখন নরেন্দ্র মোদীর, একসময় অটল বিহারী বাজপেয়ী কোয়ালিশনের নেতৃত্ব দিয়ে ক্ষমতায় এসেছিলেন। আলটিমেটলি এখন নরেন্দ্র মোদী। ভারতীয় জনতা পার্টি আলটিমেটলি বিপ্লব চায় না, এটাও কনফার্ম। তবে ওরা সমাজতন্ত্র চায় কিনা তা আমি জানি না, কিন্তু ওরা হিন্দু রাষ্ট্র চায়। আর একটা ওরা অখণ্ড ভারত চায়, এটা জানতে হবে। আজকের যারা রাজনীতি করে তারা অনেকে জানে না, এরা কিন্তু অখণ্ড ভারত চায়। অখণ্ড ভারত মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান ইত্যাদি ইত্যাদি, ওই অঞ্চলটা নিয়ে একটা অখণ্ড ভারতেরা তৈরি করতে চায়। এখন এটা আকাশ কুসুম কল্পনা কিনা আমি জানি না, তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই স্বপ্ন সফল হওয়া খুব মুশকিল। আচ্ছা দাদা, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, মানুষের এই বিজেপির বিরুদ্ধে অভিযোগ কি এবং কেন? ক্ষোভ কোথায়? ক্ষোভটা কোথায়? দেখো, দীর্ঘদিন কংগ্রেস শাসন করার পরে 10 বছর মনমোহন সিং শাসন করলেন। 2014 সালে বিজেপি একটা নতুন স্লোগান নিয়ে ভারতবর্ষের মানুষের কাছে, যে স্লোগানটা ভারতবর্ষের মানুষের কাছে মনে হলো যে এই রাজত্ব যদি ভারতবর্ষে আসে, বিজেপির নেতৃত্বে যদি ভারতবর্ষের ক্ষমতায় নরেন্দ্র মোদী বসেন, তাহলে কয়েকটা ক্যাচি স্লোগান ওরা দিল। যে স্লোগানের মধ্যে প্রথম স্লোগান ছিল, আমরা যদি ক্ষমতায় আসি, গরিব মানুষের প্রত্যেক পরিবারের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা। সেই টাকা তারা দিতে পারে। হঠাৎ করে একদিন ঘোষণা করলেন যে আমি কালো টাকা উদ্ধার করব, ডিমনিটাইজেশন করলেন, নোটবন্দি করলেন। তার ফল দেখলো মানুষ, বড়লোকই রইল, একটাও কালো টাকা উদ্ধার হলো না। স্লোগান দিয়ে এলেন যে প্রতি বছর 2 কোটি বেকারকে চাকরি দেব। বেকারকে চাকরি দেওয়া তো দূরের কথা, হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেল এবং মানুষের আরো কর্মচ্যুত হল। গত 7 বছরের কথা আমি বলছি।
ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে বললেন, আমরা যদি ক্ষমতায় আসি পেট্রোল ডিজেলের দাম 40 টাকার বেশি করতে দেব না। মানুষের মনে ধরেছে কথাগুলো, মানুষ তাদের ভোট দিলেন। আর আজকে পেট্রোল ডিজেলের দাম কি অবস্থা? বোধহয় গত 20-22 দিন এক নাগারে পেট্রোল আর ডিজেলের দাম বাড়ছে। তাহলে বাড়তে বাড়তে কোথায় গেল? কখনো 80, কখনো 88, কখনো 90, এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তাহলে মানুষের ক্ষোভ হওয়া স্বাভাবিক। বেকার মানুষ যদি চাকরি না পায় তাহলে ক্ষোভ হবে। সবচেয়ে বড় কথা, বিজেপি প্রতিশ্রুতি দিল ক্ষমতা আসার পরে আমরা 100টা স্মার্ট সিটি তৈরি করব। পেরেছে স্মার্ট সিটি তৈরি করতে 100টা? কিছুদিন আগে বললেন আহমেদাবাদ বোম্বাই আমরা বুলেট ট্রেন চালু করে দেব। বুলেট ট্রেন আমরা দেখলাম না। মানে সবচেয়ে হাসির কথা, নরেন্দ্র মোদীর একটা স্লোগান মানুষ বেশ খেয়ে নিয়েছিল, না খাউঙ্গা না খানে দেব। আমরা খাবো না, আমরা খেতে দেবো না। দিকে দিকে বিজেপির দুর্নীতি বিভিন্ন চ্যানেল দেখাচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে শুরু করে দি হিন্দু কাগজ পর্যন্ত পড়লে জানতে পারবে যে এক এক নেতার দুর্নীতির পরিমাণ কত। নোটবন্দির নামে কত লক্ষ লক্ষ ব্ল্যাক মানিকে হোয়াইট করে নেওয়া হয়েছে। বড়লোক হয়েছে, আর গরিব আরো হয়েছে। সুতরাং বিজেপির বিরুদ্ধে তো খুব স্বাভাবিক। আমি সবশেষে বলবো, অনেক ক্ষোভ। সবশেষে বলবো, মনমোহন সিংয়ের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল ভারতীয় জনতা পার্টি। নরেন্দ্র মোদী বললেন আমরা দেশকে বিক্রি হতে দেব না, দেশকে বিক্রি করতে দেব না। আর আজকে এমন অবস্থা হয়েছে যে ভারতবর্ষে ভারত নামে যে সংস্থাগুলো ছিল, আমি একটা একটা বলি, ভারত পেট্রোলিয়াম বেচে দিয়েছে, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিয়েছে, ভারতীয় রেল আস্তে 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 বিক্রি করে দিচ্ছে। প্রথম প্ল্যাটফর্ম, তারপর গাড়ি, তারপর রেলওয়ে ট্রাক ইত্যাদি দিয়ে শুরু করে ভারতীয় নামে যে সংস্থাগুলো ছিল সেগুলো বিক্রি করে দিল। কনকার ইন্ডিয়া বিক্রি করে দিয়েছে। এবং শুনলে খুব অবাক হবে যে এই আগস্ট মাসে শেষে ভারতে বেকারের সংখ্যা, অর্থাৎ কর্মচ্যুত মানুষের সংখ্যা দাঁড়াবে প্রায় 3 কোটি। প্রায় 3 কোটি। এটা আমার কথা নয়, যারা পড়াশোনা করে তাদের বলবে। হিন্দু কাগজে মিস্টার এন রাম বিখ্যাত সাংবাদিক, হিন্দু কাগজ বলেছে, সমস্ত বড় বড় ইকোনমিস্টরা বলেছেন। কারণ জিডিপি যেভাবে ফল করছে, জিডিপি এখন মানে জিরো মাইনাসে রান করছে। এখন জিডিপি বললে খুব কঠিন শোনাবে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আজকে আমি বললাম এই পর্যন্তই। এই জিডিপির উপর সহজ করে জিডিপি কি তা পলিটিক্যাল কর্মীদের, রাজনৈতিক কর্মীদের জানা উচিত। তোমরা যারা তৃণমূল কংগ্রেস করো, তোমাদের বেশি করে জানতে হবে জিডিপি কি। এই জিডিপি যদি বোঝো, একটা রাষ্ট্র এগোচ্ছে না পিছোচ্ছে তা বোঝা যায় সেই রাষ্ট্রের জিডিপি কত। এই যে টাকা এবং ডলারের যে সম্পর্ক, রুপি ডলারের যে সম্পর্ক, সেই সম্পর্ক দিয়েও বুঝতে পারবে যে একটা রাষ্ট্রের অর্থনীতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমি কথা দিলাম আবার সামনের দিন আমি এই রাজনীতির কখন এখানে যদি তোমরা আসো, তোমাদের আমি পরের দিন জিডিপি, ডলার টাকার সম্পর্কে এবং তোমাদের যদি রাজনৈতিক যা প্রশ্ন আছে তার জবাব দেওয়ার চেষ্টা করবো। আমার উদ্দেশ্য একটাই যে একটা রাজনৈতিক কর্মী যেন রাজনীতি সম্পর্কে সম্যক অবহিত থাকে। যদি সেটা হয় তাহলে জানবে রাষ্ট্রের মঙ্গল হবে। আমি রাজনীতি করি শুধু জিন্দাবাদ ধ্বনি দিই, তাহলে কিন্তু তোমরা যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসো, আমরা যারা বাংলার মানুষ যারা আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি, আমরা চাইব আমাদের পলিটিক্যাল কর্মীরা তারা রাজনৈতিকভাবে সচেতন হোক। রাজনৈতিকভাবে সচেতন যদি হয়
তাহলে দেশের উন্নতি হবে, রাষ্ট্রের উন্নতি হবে। আমি যদি লক্ষ্য যদি আমার ঠিক থাকে, আমার স্বচ্ছতা যদি থাকে, আমি যদি বুঝি এইটুকু আমার কাজ, এইটুকু আমার করতে হবে, আর এইটুকু করার জন্য এই জ্ঞান আমার দরকার, তাহলে তুমি জানবে এই যে দল পরিবর্তন সহজে অল্পে বিক্রি হয়ে যাওয়া, এক দলের হয়ে নির্বাচিত হয়ে আর এক দলে যাওয়া, এটা দু শ্রেণীর মানুষ করে। এক শ্রেণীর মানুষ যাদের মধ্যে রাজনৈতিক জ্ঞান নেই, অর্থাৎ কোনোদিন পড়াশোনা করে রাজনীতিটা করলো না। আর এক ধরনের মানুষ যারা জেনে শুনে পাপ করে, জেনে শুনে অন্যায় করে। আমি কৃতজ্ঞ, প্রথম অনুষ্ঠান, তাই আমি আমার কৃতজ্ঞতা প্রথমেই জানাবো, যে কৃতজ্ঞতা জানাবো প্রথমেই ডক্টর দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এই রাজনৈতিক ক্লাস কংগ্রেসের ছেলেদের তখন নিতেন, এবং সে সময় প্রিয়রঞ্জন দাশবংশী, সৌগত রায়রা তখন ছাত্র। আর আমি বলবো, আমি আমার রাজনৈতিক জীবনে প্রিয়রঞ্জন দাশবংশী, সৌগত রায় এদের কাছ থেকে যতটুকু শিখেছি তাই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের বলবো। তাহলে সবাই ভালো থাকুন। আগামী বার, আজকে কি বার? আজকে শুক্রবার। আগামী শুক্রবার আমি আবার আসবো। তোমার সিপিএমকে কেন মানুষ বিশ্বাস করে না, তুমি তো বলছিলে, সিপিএমকে কেন বিশ্বাস করে না, এই প্রশ্নের উত্তর দেবো। জিডিপি নিয়ে আলোচনা করব, ডলার রুপির সম্পর্ক নিয়ে আলোচনা করব, খুব সহজে যাতে বোঝানো যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।